তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য এবং বক্তব্য তুলে ধরি, আর অতিথিদের কাছে জানতে চাই সেই সব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর পুরো আলোচনা জুড়ে সাথে থাকবো আমি তহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয়, দূরত্ব কমছে কি রাজনৈতিক দলগুলোর? আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। স্বাগত জানাচ্ছি আপনাকে। এছাড়াও আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও দর্শক, আপনারা জানেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকের গ্লোবাল টিভি বাংলাদেশ এবং গ্লোবাল টক শোতে, এবং ইউটিউবের গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে। আমরা আর সরাসরি চলে যাই আজকে আলোচনায়। নীলোফার মনি, আমি আপনার কাছে আগে জানতে চাইব, আমরা গতকাল দেখলাম জামাতের বিশাল মহাসমাবেশ, এবং সেই সমাবেশে আমরা যেটা দেখলাম যে জামাতের আমির একসময় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তার বক্তব্য দেওয়াকালে, এবং উনি পরপর দুবার অসুস্থ হয়ে যান। শেষ পর্যন্ত উনি বসে তার বক্তব্য শেষ করেন। এরপর যথারীতি তিনি যেহেতু অসুস্থ, হসপিটালে নেওয়া হয়। কিন্তু খুব ভালো লাগলো যে আমরা এই ধরনের দৃশ্য সাধারণত দেখি না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন সেখানে দেখা করতে, এবং খুব সুন্দর একটা সৌহার্দ্য পরিবেশ আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমরা যেটা দেখছিলাম যে 5ই আগস্টের পর থেকে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে খুব বেশি একটা আমরা সখ্যতা দেখিনি, অমিলটাই বেশি পেয়েছি। তো হঠাৎ এই দৃশ্যপট কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমছে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এমন একটা দল, বিএনপি আমি বলি মাঝে মাঝে বিএনপি একটা উদারনৈতিক দল। বিএনপি কারোর সাথে দূরত্ব রাখতে চায় না, সবার সাথে গণতন্ত্রকে পূর্ণমাত্রায় শ্রদ্ধা করতে আগ্রহী যে দলটা, তার নাম বিএনপি। আপনি অবাক হবেন যে যে জামাতের সাথে 17 বছর অ্যালায়েন্স ছিল, যুগপৎ আন্দোলন ছিল, জামাতকে আওয়ামী লীগ টর্চার করেছে, বিএনপিকেও অনেক টর্চার করেছে বড় দল হিসেবে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতার কেউ আটকাতে পারবে না এরকম হিসেবে, আওয়ামী লীগ থাকলেও আটকাতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ তো যেভাবে ভোটের ছক সাজিয়েছিল সেভাবে আজীবন তারাই ক্ষমতায় থাকবে। তো জামাতের তখন অন্যরকম দুর্দিন ছিল। সেই সময়টা বিএনপি কিন্তু পূর্ণ মাত্রায় জামাতকে সহযোগিতা করার চেষ্টা করেছে, এবং মানুষ মুখ দিয়ে বলতো, ওপেন আওয়ামী লীগ সহ দেশে বিদেশে বিভিন্ন শক্তিরা বলতো যে জামাতকে বিএনপি ছাড়লে বিএনপির এই সমস্যাটা হতো না। তারপরেও বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, উনি জামাতকে ছাড়ে নাই মাঝপথে, নিজের লাভটুক সুখটুক দেখে নাই। কিন্তু আপনি দেখেন যে সরকারের পট পরিবর্তনের সাথে সাথে প্রথম যে জামাত ছোবলটা দিল, বললো এক জালিমকে সরিয়ে কি আরেক জালিম নিয়ে আসবো। বিএনপি সেই দিন একটুখানি অবাক হয়েছিল, পরে নিজেকে সামলে নিয়েছে, কারণ রাজনীতি শেষ বলতে কোনো শব্দ নাই। আমরা জামাত সম্পর্কে আগে থেকে যেটা জানতাম ধারণার মধ্যে ছিল, কিন্তু তারপরেও মনে হতো যে আমাদের সাথে করবে, তাদের এই দুর্দিনে আমরা থাকার পরেও। গতকাল পর্যন্ত আপনি খেয়াল করলে দেখবেন জামাত সবাইকেই দাওয়াত দিয়েছে, জামাত বিএনপিকে দাওয়াত দেয় নাই, এবি পার্টিকে দাওয়াত দেয় নাই। সেটার সঙ্গে অন্য হিসাব আছে। জামাত মনে করে এবি পার্টি জামাতকে ফেলে, জামাতকে ভেঙে চলে আসছে, হয়তো বা, আমি জানি না, এবি পার্টির নেতা আছে বলবেন। বাট বিএনপি যত এই 11 মাস 12 মাসে বিএনপি যত প্রোগ্রাম করেছে, বিএনপি দাওয়াত দিয়েছে, কিন্তু বিএনপিকে দাওয়াত তো দেয়ই নেই, বরং যে ধরনের বক্তব্য রেখেছে, বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রেখেছে। একটা পর্যায়ে জামাতের সভাপতি অসুস্থ হলেন, এটা শুনে বিএনপির বাংলাদেশে এই মুহূর্তে যিনি মহাসচিব, এবং যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে কাজ করছেন না এখন, বাইরের দিকটা, সেহেতু উনি দেশের মধ্যে 1 নম্বরে এখানে আছেন, উনিই দেখতে গিয়েছেন তাকে, এবং উনি আরও ওনার সহকর্মী ডক্টর মঈন খানকে সাথে নিয়ে উনি গিয়েছেন। তো এই যে সৌহার্দ্যটা,
যদিও আমরা বলি এবং এটাই সত্যি যে এক হাতে তালি বাজে না, কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু ওনারা ওনাদের আন্তরিকতার পরিচয় দিতে পারে নাই, বড় মনের পরিচয় দিতে পারে নাই। রাজনীতিতে অনেক সময় অনেক সমস্যা থাকতেই পারে। আপা একটু আমি বলি যে এই চেষ্টাটা কেন করছেন আপনারা বারবার, যেটা আপনি বলছিলেন যে বিগত সময়েও আপনারা বিএনপি সবসময় জামায়াতকে ছাড়েনি, সবসময় ধরে রেখেছে সাথে, এটা কেন? নট অনলি জামাত, আপনি দেখেন নতুন একটা দল হয়েছে যেটা এনসিপি সম্পর্কেও কয়েকদিন আগে আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে এনসিপির জন্য দরজা খোলা আছে। তো এই যে নতুন একটা দল সম্পর্কে বলা, আর যারা আছেন তাদের সাথে তো প্রত্যেকটা দলের সাথে তো বিএনপি সবসময় কথা বলছেন, ওনাদের এবি পার্টি থেকে শুরু করে যারা আছেন যে পার্টিগুলো বাম ডান সবার সাথেই। তো এখন কথা হলো যে বিএনপি কেন এটা করছে। বিএনপি মনে করে, বিএনপি এর আগে দেশ শাসনের ভার ঘাড়ে নিয়েছিল, হাতে নিয়েছিল, জনগণের পাশে থেকেছে, জনগণের পালস সম্পর্কে জানে, এবং বিএনপি মনে করে যে দলীয় ভাবে শুধু চিন্তা করা না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পালসের হিসাব নেওয়া বিএনপির কাজ। এবং আপনি দেখেন যে বিএনপি আপনার সবগুলো দলের সাথে ভীষণভাবে আন্তরিক থাকার চেষ্টা করেন, কারণ এই মুহূর্তে বিএনপি, আপনারাও বলেন আমরাও বলি এবং অন্যরাও বলে যে ইলেকশন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসতে পারে, আসার সম্ভাবনা, জনগণ ভোট দেওয়ার সম্ভাবনা। সেই জন্য বিএনপির 31 দফার দিকে যদি আপনি তাকান, ওখানে দেখবেন যে বিএনপি যে একটা জাতীয় সরকার গঠনে আগ্রহী, সবাইকে নিয়ে কাজ করতে চায়, এবং এই যে সংস্কার নিয়ে যত কথা চলছে এখন, সংস্কারে বিএনপি কিন্তু সর্বোচ্চ ছাড় দিচ্ছে। যে বিএনপি আপনার এই বিষয়টা নিয়ে আমার দলের অংশগ্রহণ জানার আছে, সব দলের বিরোধী দলের কি কি কাজ করবে, সহনশীলতাটা কেন এবং এটার প্রেক্ষিতে তারা কি চাচ্ছে। আমি আসবো আপনার কাছে। আমি একটু যদি আসাদুজ্জামান ফুয়াদ ভাই আপনার কাছে আসি, যেটা শুনলাম এবি পার্টিও এই জামাতের মহাসমাবেশে দাওয়াত পায়নি, আপনি ভালো বলতে পারবেন আপনারা কি দাওয়াত পেয়েছেন কিনা। তো এই যে মানে জামাতের সাথে তো আপনাদের এই দাওয়াত দেওয়া হচ্ছে না, এবং এছাড়া আমরা এনসিপিকে দেখলাম যে সেই সমাবেশে ছিল, এবং এনসিপির শীর্ষস্থানীয় এক নেতাদেরকে আমরা দেখেছি সেখানে বক্তব্যও দিয়েছে। জামাতের সাথে আপনাদের এই দূরত্বটা কেন হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কার বিয়েতে কাকে দাওয়াত দিবে না দিবে এটা একান্তই সেই বরকনে পক্ষের বিষয় আর কি, এবং এই জন্য দেয়া হয় নাই কেন সেই জন্য এবি পার্টি খুব মন খারাপ করে বসে আছে, অনেক কান্নাকাটি করতেছে, টিস্যুর দোকান থেকে সব টিস্যু বিক্রি হয়ে গেছে চোখ মুছতে মুছতে। ব্যাপারটা এরকম কিছু না আর কি। এটা রাজনৈতিক দলের ভিতরে নিজস্ব সিদ্ধান্ত, সে একটা মিটিং কেন করে, তার এই মিটিং করবার মধ্য দিয়ে সে আসলে কি অ্যাচিভ করতে চায়, এটার মধ্য দিয়ে সে আসলে কি বন্ধু খুঁজছে কিনা, তার এলাই কারা, তার প্রসপেক্টিভ ফিউচার নির্বাচনগুলোতে সে কাদেরকে মিত্র মনে করছে, এইরকম অনেক লেনদেন অঙ্ক আছে রাজনীতির। সেটাকে বিবেচনা করে তারা দাওয়াত দেয়। বিএনপিকে দাওয়াত দেয় নেই ধরেন, আমি ধারণা করছি যে এখানে যে 7 দফা জামাতের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তার ভিতরে একটা জায়গা আছে পিআরএ নির্বাচন, আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে সংসদে নির্বাচনের ব্যাপার। বিএনপির সাথে তাদের বন্ধুত্বটা নেই, আপনাদের সাথে বন্ধুত্বটা নেই, তো আমাদেরকে বলে টলে নেই তো। যেমন ধরেন আপনি যাকে দাওয়াত দেন না তাকে তো আবার চিঠি ইস্যু করে বলেন না যে এই কারণে তোমাকে দাওয়াত দেই নাই, কিন্তু আপনার কি মনে হচ্ছে কেন তারা আপনাকে দাওয়াত দেয়? আরেকজনের মনের খবর কিভাবে যাব? প্রেম করি না তো, মানে তাদের সাথে তো আমার কোনো প্রেমের সম্পর্ক নাই। প্রেম করলে বুঝতাম যে কেন মানে আমাকে এই দফায় ফুলটা দিল না, ওইটা এখন দেয় নাই আর কি। এখন যে দেয় নাই তাকে যে দাওয়াত দেয় নাই আপনি তো এটা বলতে পারছেন। কারণ হচ্ছে যে ওইটা পত্রিকাগুলোতে আসছে, ওইটা মিডিয়াতে লেখাজোখা দেখলাম আর কি। যেহেতু এখানে পিআর নিয়ে একটা আলোচনা আছে, পিআর এর পক্ষে সকল দলকে দাওয়াত দিয়েছে। এখন এমন একটা মহাসমাবেশে এই 3 ঘন্টা বিএনপিকে যদি এই বিষয়ে ওয়াজ মাহফিল করা হয়, পক্ষের জন্যই কিন্তু জনসমাবেশ, মানে এটা তার একটা দাবি। 7টা দফা ছিল, 7টা দফার 6টা দফাতে আমাদের সবার একমত আছে। ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি, সবাই একমত আছে। এখানে একমাত্র যেখানে বিএনপির সাথে মানে ইস্যু থাকতে পারে, কনসার্ন থাকতে পারে, সেটা হচ্ছে পিআরের নির্বাচন, যে নিম্ন কক্ষে তারা পিআরের ভিত্তিতে নির্বাচন চায়। এখন সেরকম একটা ওয়াজ মাহফিলে যেই ওয়াজের সাথে সে একমত না, বিএনপির নেতাদেরকে ডাইকা 3 ঘন্টা জোর করে সে ওয়াজ শোনানো, এটা তো ভদ্রতার মধ্যে হয়তো পড়ে না। তো এরকম একটা আলোচনা ওখানে আছে। আর আমাদেরকে কেন দেয় নাই, এটার জন্য আসলে আপনি একজন জামাতের নেতাকে আপনার নেক্সট টক শোতে কালকে ডাকেন,
ডেকে জিজ্ঞেস করেন যে বিএনপি এবং এবি পার্টিকে যেহেতু আপনারা দাওয়াত আজকেও পায় নাই, ডাকতে পারতো। এই জন্য হচ্ছে কিন্তু ওনাদেরকে আপনাদের আজকে সাথে কি ডাকছি। ডাইরেক্ট কোনো শত্রুতা নেই? না, কোনো মারামারি তো করি না, শত্রুতা নাই তো। সবাই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিএনপির সাথে কি শত্রুতা আছে? এই 16 বছর বিএনপি জামাত আমরা যার যার জায়গা থেকে আওয়ামী বিরোধী আন্দোলন করেছি না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তো করেছি, এবং আমরা সবাই তো মজলুম ওই আওয়ামী লীগ ধরলাম যে সাপেক্ষে। জি, আওয়ামী লীগ সাপেক্ষে তো আমাদের অবস্থান, সবাই আমরা নির্যাতিত, আমরা মজলুম ছিলাম। জুলাই আগস্টে আমরা সবাই তো বিপদের মুখে মুখে ছিলাম, সবাই একসাথে জেল খেটেছে। তো এই জন্য হচ্ছে যে এখানে নিজেদের ভিতরে অনগোয়িং কোনো টেনশন তো নাই। এখন জামাতের সাথে কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে কিনা কারোর সাথে, অথবা ইন প্রিন্সিপাল কেন একটা দলকে সে দাওয়াত দেয় নেই, অথবা দিতেই বা হবে কেন? ধরেন মানে আপনার নিজস্ব তো একটা জায়গা আছে যে আপনি কাকে দাওয়াত দিবেন না দিবেন, এটা দরকার কেন? বিএনপি ব্যাপার জিজ্ঞেস করতে পারেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাকে কেন দাওয়াত দিল না? তো সেটার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জামাতের নেতাদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত দিয়ে যে দুজনকে আপনারা দাওয়াত দেন নাই সেই দুজনকে সমবেদনা জানানোর জন্য আমরা গতকালকে টকশোতে দাওয়াত দিয়েছিলাম। যেমন গ্লোবাল টিভির পক্ষ থেকে আজকে মনিয়াপা এবং আমাকে আপনারা সান্ত্বনা দিচ্ছেন যে আপনারা দাওয়াত পান নাই, শনিবারে যেতে পারেন নাই, আপনাদের মনোকষ্ট আছে, আপনাদেরকে এই জন্য মনোকষ্ট দূর করবার জন্য আমরা এনেছি। কালকে জামাত নেতাদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে ভাই ওনাদের কেন কষ্ট দিলেন, ওনারা তো অনেক কান্নাকাটি করছে দুই দলই, তো সেটার ব্যাখ্যা ওনারা দিতে পারবে। আচ্ছা, জামাতের আমির কালকে অসুস্থ হওয়ার পরে বিএনপির মহাসচিব সেখানে গেলেন, আপনি সেটাকে কিভাবে দেখছেন? দূরত্ব কি কমছে? প্রথম কথা হচ্ছে জামাতের আমির সাহেব যিনি অসুস্থ হয়ে গেছেন ওখানে, তার জন্য দোয়া আমাদের তরফ থেকে। একটা বড় রাজনৈতিক দল, ওনারা মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এবং যেই বাস্তবতায় ওনারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছেন, যে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তারা 16টা বছর গেছেন, যে ধকল গেছে, প্লাস গতকালকের একটা বিশাল মহাসমাবেশের যে স্ট্রেস প্রেশার, এগুলো সব কিছু বিলায় হয়তো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার জন্য আমাদের শুভকামনা, দোয়া। আর এটা একটা অসাধারণ ভালো কাজ করেছে বিএনপি নেতৃবৃন্দ, এবং বিএনপি যে উদারতার পরিচয়টা দিয়েছে এটা সার্টেনলি আমাদের রাজনৈতিক মহলে সবাই প্রশংসা করছে। তারেক রহমানই তো সার্টেনলি পাঠিয়েছে, মির্জা ফখরুল ভাই গেছেন, মঈন ভাই গেছেন, এবং এইটাকে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্বটা গোছানোর জন্য একটা ভালো জায়গা। দ্বিমত থাকবে, আমরা একসাথে আরেকজনের সাথে প্রতিপক্ষ হব, কিন্তু শত্রু হব না। আমি এইটা ধরে একটু নীলোফার মনি আপা আপনার কাছে আবারও আসতে চাই, যেটা আপনি বলছিলেন যে আপনারা জামাতকে ধরে রেখেছে বিএনপি, কিন্তু তখন তো একটা ধরেন আপনাদের সংখ্যাগরিষ্ঠতা বা নির্বাচনী জোটের একটা ব্যাপার ছিল। এখন কি মনে হচ্ছে যে জামাত ছাড়াও আপনারা একাই পথটা চলতে পারবেন, এরকম কিছু? বিএনপি তো একাই পথ চলার একটা দল। আপনার দেখেন বিএনপি একা যদি নির্বাচন করে, বিএনপি যাদের নিয়ে নির্বাচন করবে তাদের ভোট জোটটা দরকার ছিল। তখনও জোট কেন দরকার থাকে? আওয়ামী লীগও জোট করেছে। জোটের দরকার হচ্ছে যে আমরা বুঝাই যে আমরা গণতন্ত্রকামী। বড় দলগুলোর জোটের দরকার এই কারণে, ভোটের জন্য না। জোটটা থাকলে আমার দলের বাইরে অন্য দল কি কথা বলছে আমাকে নিয়ে। আর ছোট দলের দরকার হচ্ছে মার্কাটা, জোটটার জন্য আমি যাতে সংসদে যেতে পারি। আপনি যদি হিসাব করেন, জামাত একবার জোট ছাড়া নির্বাচন করেছিল এই পর্যন্ত 54 বছরে, একবারে সর্বোচ্চ 3টা সিট পেয়েছিল, আর সবসময় তো জোটের মধ্যেই নির্বাচন করেছে। সর্বশেষ জোটে তারা 17টা সিট পেয়েছিল ওই ইসের সময়, মানে 2001-এর নির্বাচনে। তো এরকম তো জোটে বিএনপির ওই লাভের চেয়ে বিএনপি যে একটা গণতন্ত্রকামী দল, এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। এছাড়া বিএনপি কোনো চিন্তা করে না। আপনি আরেকটা জিনিস দেখেন, গতকালকে জামাতের যে মিটিং হলো, আপনার তারা 7টা দফা দিয়েছে। 7টা দফার মধ্যে জামাতের ধরেন আরও কিছু ভোটার আসে নাই, যারা নারীদের ওইখানে কোনো জায়গা ছিল না বসার দেওয়ার, কিন্তু নারী অধিকারেরও কোনো এজেন্ডা ছিল না। এই যে তারা যে বলে তারা ক্ষমতায় আসলে কি হবে, কি করবে, কার কতটুকু ক্ষমতায়ন হবে, নারীর ক্ষমতায়ন কতটুকু হবে। আমি তো একজন নারী, সেই জায়গায় আমার খুব এইটা আমার জানার খুব উৎসুক যে তারা কেন এই 7টা দফার মধ্যে একটা দফা নারীরা ঠাঁই পেল না, গেল একটা। জামাত দেখেন সরকারে আছে, আমরা মাঝে মাঝেই বলি, তারা আমাদের আঙ্গুল দিয়ে বলে বিএনপি দেশ চালায়। বিএনপি যে দেশ চালায় না, এটা গতকালকে প্রমাণ হয়ে গেছে। আপনারা মনে করেন যে জামাত 4টা ট্রেন 4টা বিভাগের ওই উপর দিয়ে 8টা 10টা বিভাগের উপর দিয়ে আসবে, 4টা ট্রেন তারা ভাড়া করেছে, যেটা 54 বছরের ইতিহাসে নাই
যে কোনো ট্রেন তাদেরকে ভাড়া দেওয়া হয়, প্রশাসন এইখানে কতটা গুরুত্বপূর্ণ তাদের পক্ষে থাকলে এই ট্রেনগুলো তারা দিতে পারে। রেলওয়ে কি সরকার এনসিপি কেও তো সাপোর্ট দিচ্ছে। আমি এটাও বলছি, রেলওয়েকে কি একবারও কি আমরা দেখেছি এই 48 ঘন্টার মধ্যে যে রেলওয়েকে শোকজ করেছে কেন এটা দেওয়া হলো? তার মানে তাহলে সরকারও এটা জানে বা সরকারের এখানে সায় ছিল। এরপরে আমি এটাও শুনেছি দেখেছি সেনাবাহিনীর বাস টাসও আমরা জামাতের মিটিংয়ে চলতে দেখেছি। এই যে জিনিসগুলো। তারপরে এনসিপি আমরা বলতাম কিংস পার্টি, তারাও প্রতিবাদ করতো, অনেকেই বলতো তাহলে বিএনপি কী ছিল, এই কী ছিল, ওই কী ছিল। আপনি দেখেন যে রাঙামাটি যে মিটিং হলো, অন্যগুলা বাদই দিলাম, আপনার ডগ স্কোয়াড দিয়ে আপনার ওইখানে দিচ্ছে, চেকিং হচ্ছে, পাহারা দিচ্ছে, আর্মি, সেনা, আপনার পুলিশ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কি নাই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কি নাই। 5 জন লোকের জন্য 5000 আপনার প্রতিরক্ষা বাহিনী দাঁড়িয়ে আছে। তো এই জিনিসগুলো কি জনগণকে আপনি মনে করেন যে জনগণকে স্পর্শ করছে না? অবশ্যই করছে। জনগণ কি বুঝে না বাংলাদেশের যে কোনখান দিয়ে কি হচ্ছে? তার মানে কি চায় এরাও নির্বাচন চায় না, তার মানে কি প্রশাসনও নির্বাচন চায় না? আচ্ছা ফুয়াদ ভাই, আমি আপনাকে একটু জানতে চাইবো, এর আগেও কিন্তু এই ধরনের একটা ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে, সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেয়া হয়েছিল? না, আমার মনে হয় যে মনে থাকার কথা, বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা, বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে, এটা প্রফেশনালি করা যায়। আপনি টাকা দিয়ে না, আমার মনে আছে রোড মার্চের সময়, ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা, ট্রেন ভাড়া করা, এটা বাংলাদেশের পলিটিক্সে এই কালচারটা আছে। এটা এর আগে সকল দল করেছে এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার এইটা করতে তার 32 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে কি না যে আপনি এরকম একটা পুরো ট্রেন সার্ভিস বুক করতে পারবেন, ভাড়া করতে পারবেন। যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে যে কোনো দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে পারবে। বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে। আওয়ামী লীগ তো টাকাও দিত না। বিএনপি এটা লঙ্ঘন করে না। বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি সবগুলো ভাড়া করে টিকিটগুলো কিনে নেয় সেটা অন্য জিনিস, কিন্তু ট্রেনটা ভাড়া করা একদম সার্কুলেশন দেওয়া। আপনি খেয়াল করেন কালকেরটা ছিল সার্কুলেশন দেওয়া, তারা যে ভাড়া নিচ্ছে এইভাবে বিএনপি সময় নেওয়া হয় না। এটা বলছে যদি আইনে থাকে নিতে সমস্যা নাই, রেলওয়ের নীতিমালার মধ্যে এই ধরনের কোনো নিয়ম নেই। আচ্ছা, আমার জানা নাই। যদি রেলওয়ের নীতিমালায় থাকে যেভাবে আপনি বাস ভাড়া করতে পারবেন, আপনি যে কোনো ধরনের হানিফ এন্টারপ্রাইজে গেলেন, যে ভাই চিটাগংয়ের সাকুরাতে গেলেন, যে চিটাগংয়ে যাওয়ার পথে আমার 20টা বাস দেবেন, এখন সাকুরা কোম্পানি যদি এগ্রি করে একটা বিষয়, কিন্তু রেলওয়ে এটা নীতিমালা লঙ্ঘন করেছে কিনা সেটা আলাদা বিষয়। হচ্ছে মালিকানাধীন, কিন্তু রেলওয়েটা হচ্ছে আমাদের সরকারি, যেটা জনগণের সেবায় নিয়োজিত যে যোগাযোগ ব্যবস্থায়, সেটা ভাড়া দেওয়ার বিষয়টাতে যদি আমি নীতিমালা আছে কিনা আমি জানি না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে, বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নিয়ে যায় রাজনৈতিক সমাবেশে। এই গল্প তো ভাই জানি, দলের নাম উল্লেখ করে বলে তো লাভ নাই। তো বাংলাদেশের পলিটিক্যাল কালচার এগুলো আছে। গাবতলী যাবে, সায়দাবাদ যাবে, গিয়ে সিম্পলি 100 বাস নিয়ে নিবে, টাকাও দেয় না। বাংলাদেশে পুলিশও দেখবেন আপনার এই গাড়ি রিকুইজিশন করে, রাস্তাঘাট থেকে র্যান্ডম 2টা মাইক্রোবাস নিয়ে তার 2 দিন ধরে সেটা ঘুরায়। তো প্রশ্ন হচ্ছে যে আমার যেটা জানার বিষয় সেটা হইল রেলওয়ে নীতিমালা লঙ্ঘন হয়েছে কিনা। নীতিমালা নাই, যদি না থাকে, যদি এটা লঙ্ঘন করে থাকে তাহলে অবশ্যই রেলওয়েকে এটার জবাবদিহিতা দিতে হবে। এবং এইটা আগে যত রাজনৈতিক দল করেছে সবার ব্যাপারে একই সমালোচনা আমাদের জন্য প্রযোজ্য, যে রাষ্ট্র যদি কোনো নীতিমালা না থাকে কোনো সার্ভিসের ব্যাপারে, যেমন পানির ব্যাপারে দেখবেন বিভিন্ন সময় আমরা দেখেছি গরমের ভিতরে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনি কি এটা সমর্থন করেন যে জামাতের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে? না, করি না। কারণ হচ্ছে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে বিএনপির একজন নেতাকে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল করা হয়েছে। আমরা কি সমালোচনা করেছি? চিফ ইলেকশন কমিশনার কার রিকমেন্ডেশনে হয়েছে? বিএনপি রিকমেন্ডেশনে হয়েছে। বাংলাদেশে বহু অ্যাপয়েন্টমেন্ট বিএনপি রিকমেন্ডেশনে হয়েছে। এটা কোনো সমস্যা না? সমস্যা না,
কারণ 100 জনে 5 জন। অ্যাটর্নি জেনারেল যাকে করা হয়েছে সেই লোকটা যদি যোগ্য হয় এবং সেই লোকটাকে যেহেতু আমি চিনি, যোগ্য মানুষ, আমার কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বড় দল, তার রিকমেন্ডেশন বেশি হবে, তার ইনফ্লুয়েন্স বেশি হবে, সেটা বিষয়। ডিসপ্রপোর্শনেটলি কাউকে করা হচ্ছে কিনা জাজ করবেন কিভাবে? আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা। রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব। কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে, ধরেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে, হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে। যদি যোগ্য লোক জাজ হয় আমাদের কোনো আপত্তি নাই, বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট। বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে জাজ হয়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে, গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে, প্র্যাকটিস করে নাই, বিদেশ থেকে ধৈর্য আইনা অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আইনা জাজ বানায় দেন, সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব, এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব। রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র নীতিমালা মোতাবেক চলে কিনা। যদি নীতিমালা মোতাবেক চলে, দিন শেষে কে অ্যাপয়েন্টেড হইলো এতে আমার কাছে যায় আসে না। নীতিমালা মোতাবেক না চললে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে এটা জবাবদিহি করতে হবে। আপনারা টকশোতে আনেন, রেল উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, যাকে যাকে আনা দরকার এনে তাকে জিজ্ঞেস করা দরকার যে কিসের ভিত্তিতে আপনারা এই কাজটা করলেন। আমরা আবারও রাজনৈতিক দলগুলো সম্পর্কের বিষয়টাতে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজনৈতিক দলগুলো দূরত্ব কমানোর চেষ্টা করছে সেখানে এনসিপির সাথে সবার একটা দূরত্ব বাড়ছে। আমরা এই আলোচনায় ফিরবো, আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা ফিরছি আবারও আলোচনায়। মনি আপা, আপনার কাছেই আসি। এনসিপির সাথে একটা দূরত্ব দেখতে পাচ্ছি আমরা, আপনাদের সাথে এই দূরত্বটা কেন? আমাদের তো দূরত্ব নাই। আমি আপনাকে কি বললাম যে সালাউদ্দিন সাহেব বলেছেন এনসিপির জন্য যখন দরজা খোলা বলছেন, তখন এনসিপির প্রধান বলছেন যে একটা দুইটা আসন দিয়ে দিলেই কি আমরা মিলে যাব, এক হব পাশাপাশি। কিন্তু গতকালকেও কিন্তু আমরা দেখেছি, আমি বলি ওইটাই বলছিলাম, পাশাপাশি তারা যখন যে এলাকায় যাচ্ছে সে এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছে। একটা দল যে আমরা অনেকখানি ব্যর্থ বলেই তো তাদের উত্থান, তারা বলেই তো গতানুগতিক রাজনীতির বাইরে তারা রাজনীতি করবে। তারা যদি আমাদের চেয়েও দুর্ধর্ষপনায় মত্ত হয় তাহলে তো দেশের জন্য আরও চরম সংকট। তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনার যেমন 1000 গুণ বেশি যদি অপরাধী থাকে আওয়ামী লীগ, গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওই ধরনের বক্তব্য দেওয়া, মুর্দাবাদ, হ্যাঁ মুজিববাদ, এগুলো দেওয়া যেমন ঠিক না, ঠিক আবার দেখেন একই পাল্লায় মেপে আবার সালাউদ্দিন সাহেবের এলাকায় যে সালাউদ্দিন সাহেব তাদের জন্য দরজা খোলা রাখলো, সেই সালাউদ্দিন সাহেবের এলাকায় গিয়ে কি বাজে কথাটা বললো। তো এই যে গায়ে পড়ে বাজে কথাটা, গোপালগঞ্জ থেকে তারা যখন বেরোচ্ছিলেন ফরিদপুরেও কিন্তু বলা হয়েছিল, বিএনপির দলীয় নির্দেশনা ছিল যেন সজাগ থাকে, এই ধরনের কিছু না হয়। কিন্তু এর পরবর্তীতেই আবার কক্সবাজারের চকরিয়ায় যখন ঘটনাটা ঘটলো এবং তারা কেন এই ধরনের বিদ্রুপ, তারা কেন এটা করছে তা তো জানি না। হয়তো বা তারা বুঝে উঠতে পারছে না এত প্রটোকল তারা ক্ষমতায় গেল পায় কিনা সন্দেহ। প্রধানমন্ত্রীর যে প্রটোকল, সোয়াদের প্রটোকল তারা সমাবেশে পাচ্ছে, প্রধানমন্ত্রী যে সমাবেশে যে প্রটোকল পায় তারা সেই প্রটোকল পাচ্ছে। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে মানুষ হয় লক্ষাধিক, আর তাদের মিটিংয়ে 200, 400, 500 মানুষের মধ্যে তারা এই প্রটোকল পাচ্ছে। তারা তো ধরাকে সারাজ্ঞান করবে, এটাই স্বাভাবিক। তাদের বাঁচায় আনার জন্য আপনার সেনাবাহিনী আপনার কি করলো, জোর করে তাড়াহুড়া করে আপনার কামানের মধ্যে ঢুকায় নিয়ে চলে আসলো, ট্যাঙ্কারের মধ্যে বাংকারের মধ্যে ঢুকায় নিয়ে আসলো। তো তারা যখন বুঝে গেছে যে তারা যাই বলুক না কেন বাঁচানোর জন্য লোক আছে তাদের, তারা তো এই ধরনের কথা বলবেই। আমরা কিন্তু সত্যি খুব অবাক তাদের এই বিহেভিয়ারে। এই বিহেভিয়ার যদি চেঞ্জ না করে বাংলাদেশের মানুষ কিন্তু ছুঁড়ে ফেলতে 2 সেকেন্ডও লাগবে না। বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এইটুকু আমি বলতে চাই। আমি কিছুক্ষণ আগে আমাদের এবি পার্টির ভাই যে কথা বললেন, ফুয়াদ ভাই, যে বিএনপি এরকম নিয়েছে, বিএনপি সময় ট্রেনের, আমি বলছি বিএনপি ট্রেনের এটা নেই নাই। ট্রেনের একটা আইন নিয়ম আছে,
নিয়মে কোনো মিটিং টিটিং হলে আপনি টিকিট কিনতে পারেন, ম্যাক্সিমাম টিকিট কিনতে পারেন, কিন্তু জনগণের জন্য কিছু টিকিট আপনাকে রেখে দিতে হবে, জনগণের ভালো মন্দের জন্য। বিএনপি কিন্তু অতটুকু মেনটেন করেই কিন্তু ওই টিকিটগুলো ওইভাবে কিনেছে, ট্রেন বুকিং করে নাই, পুরো ট্রেনটা বুকিং করার কারোরও কোনো ক্ষমতা নাই, কখনো কেউ করে নাই। আর এই যে বিএনপির আপনার যে আমাদের আসাদ সম্পর্কে বলা হলো যে অ্যাটর্নি জেনারেল, তো বিএনপির আমরা বলি নাই একবারে কিছুই দেয় নাই, কিছুই না দিয়ে উপায় নাই, কারণ বিএনপি এত বেশি, প্রশাসন বলেন যে কোনো জায়গায় বলেন, এই যে বিএনপিকে দিবে না, দিলেও সফট বিএনপি খোঁজার জন্য জামাত বলেছিল যে বিএনপি যদি কোনোখানে উপায় নাই থাকে, কোনো লোক না পাওয়া যায়, তাহলে সফট বিএনপি দিবেন। বিএনপি না দিতে দিতেও 4টা থেকে 5টা ডিসি 64 জেলার মধ্যে 4 থেকে 5টা ডিসি আপনার বিএনপির ছাত্র দলের যারা এক সময় করতো, যারা বিসিএস করা, যারা অনেক দিন কোনো প্রমোশন পায় না, তাদের মধ্যে থেকে 4-5 জনকে দেওয়া হয়েছে। কিন্তু ফুয়াদ ভাইদের এইটুকু বলা উচিত যে তাদেরও তো দিয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, সে তো এবি পার্টি করতো, তো এবি পার্টিরও তো দিয়েছে। এবি পার্টি কয়দিন হয়েছে তাদের জন্ম, তারপরেও তো তারা পেয়েছে। ওই হিসাবটা যদি করি তাহলে কি বিএনপি কিছু পেয়েছে? ওরকম কিছু পেয়েছে? বিএনপিকে যেভাবে বলা হয়, কয়টা সচিবকে আপনি বলতে পারবেন যে বিএনপির লোক তারা? বরং বিএনপির যারা সচিব হওয়ার যোগ্যতায় দাঁড়িয়ে আছে, আপনার প্রমোশন এতদিন এই 17-18 বছর যাদের ওএসডি ছিল, চাকরি চলে গিয়েছিল, যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো ডেস্ক দেওয়া হয় নাই, তাদের কোনো চেয়ার টেবিল দেওয়া হয় নাই। তাদেরকে এই যে তারা রিটায়ারমেন্টে গেল বা যাচ্ছে, তাদেরকে কোনো পরিচয়বিহীন রিটায়ারমেন্ট অনেকের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এপিএ ছিল শামসুল আলম, তাকে একটা মন্ত্রণালয় দেওয়ার কথা, যেখানে বলা হচ্ছিল যে ক্যাবিনেট মন্ত্রণালয় দিবে, সেটা তো দেয়ই নাই। তাকে মিনিমাম একটা মন্ত্রণালয় দেয় নাই। এটা কি জাতির জন্য দুর্ভাগ্যজনক না? সে তো কম অপমানের, কম ইসের অত্যাচারের শিকার হয় না। সে এই 16-17 বছর সে বাংলাদেশে থাকতে পারে নাই। এত কিছু করার পরেও বা ওই যেখানে ছিল সেখান থেকে সারাদিন এই দেশের হয়েই কাজ করছে, তারপরেও সে তো কিছুই পায় নাই। অথচ যারা কাজ করেন, যারা আওয়ামী লীগ করছে, তারাও কিন্তু অনেকেই আছে, আপনার জনপ্রশাসন সচিব, ক্যাবিনেট সচিব, তাদের নিয়ে সমালোচনা আছে। স্বাস্থ্য সচিব, এতে সরকারের সাথে বিএনপির কি দূরত্ব হচ্ছে? বিএনপির পক্ষ থেকে কোনো দূরত্ব নাই। বিএনপি কিন্তু এখনো বলে, আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি অ্যাক্টিং চেয়ারম্যান, উনি যে বলেন যে কোনো কিছু, যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই এই সরকারকে, এবং আমরা করছি। এখন সরকার কতটুকু নিবে না, এটা তো সরকারের ব্যাপার। একটু ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আসি। ফুয়াদ ভাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই যে আপাও বললেন যে এনসিপিকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে, এত দেওয়া হচ্ছে, এটা কি বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এটাকে এনসিপির প্রতি দায়িত্ব দেখাচ্ছেন নাকি দুর্বলতা? না, এনসিপির আসলে 12টা বাজাচ্ছে। আপনার প্রশ্নের শেষের অংশ এরকমটা হইতে পারে। একটা রাজনৈতিক দলকে যদি আপনি টু মাচ রাষ্ট্রের প্রোটোকল দেন, এটা রাষ্ট্রকে দুর্বল করার থেকে বড় জিনিস হচ্ছে সেই রাজনৈতিক দলটাকে খেয়ে দেয়। আমাদের রাজনৈতিক দলগুলো দুর্নীতিবাজ কিভাবে হয়? রাষ্ট্রের প্রোটোকলের সাথে সে অনেক আগে থেকে অ্যাডজাস্ট হয়। যেমন ধরেন, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের পরিচিতির কারণে আমরা চাইলেই যে কোনো জেলাতে সার্কিট হাউসে থাকার মতো অবস্থা এখন আমাদের আছে। ইভেন ডিসিএসপিরাই হচ্ছে আমাদের জন্য রুম বুকিং করে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে আমরা রাষ্ট্রের কোনো প্রোটোকলে থাকবো না, সার্কিট হাউসে থাকবো না। কারণ হচ্ছে এই জায়গাগুলো এমন যে আপনি বৈধভাবে যদি নিতে পারেনও, তারপরও নেওয়া উচিত না। কারণ এতে যেটা হবে যে আপনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষমতাপ্রবণ হয়ে যাবে, এটা ভালো দিক না। মনিয়াপা যেটা তুলছিলেন যে সচিবালয় অথবা আমলাতন্ত্রে, ডিসিতে কে কোন দলের, আমরা কয়জন পেলাম না পেলাম, এই আলোচনাটাই আমাদের প্রবলেম্যাটিক। যেটা বলা হচ্ছে যে অমুক দল এতগুলো পেয়েছে, তমুক দল সেটা পেয়েছে। আর বড় জিনিস যেটা দেখা দরকার, ভালো যোগ্য মানুষগুলো পদে যাচ্ছে কিনা। যে পদে যাচ্ছে, দল এখানে ইস্যু না। ইস্যু হচ্ছে যেই পদে যাকে পদায়ন করা হচ্ছে সে আসলে যোগ্য কিনা ওই পদটার জন্য। যোগ্য হলে কোনো সমস্যা নাই। ইভেন দেখবেন লতিফুর রহমান সাহেব 2001-এ যে নির্বাচন করে দিলেন, এই নির্বাচনে তো বিএনপি জামাত জিতে আসছে। এই ভদ্রলোক তো জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন এক সময়, বারে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, কিন্তু লোকটা ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ থাকার কারণে কি হয়েছে, ভালো নির্বাচন করে দিয়ে গেছেন। তাহলে কি যোগ্য লোক যদি আওয়ামী লীগ থেকে আসে সেও বসতে পারবেন? না, এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সময়ের যোগ্য লোক না হচ্ছে আওয়ামী পনা করা যোগ্য লোক, দুইটা জায়গা আছে। যারা সরকারি চাকরি করেন, ধারণ করে যারা, হ্যাঁ, সরকারি চাকরি যারা করেন তাদের কোনো না কোনো ফর্মে তো সরকার, যে কোনো সময়ের সরকারের সাথে অ্যালাইনড হয়ে কাজ করতে হয়, বাধ্য হতে হয়। আর কিছু আছে অতি উৎসাহী দালাল আমলা, সেই জায়গাটাতে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কারা বাধ্য হয়ে একটা পার্টিকুলার দায়িত্ব পালন করেছেন। যেমন ধর আমি একজন পার্টিকুলার সচিবকে চিনি, যাকে হাসিনা ডেকে বলছে তুমি যেহেতু আইনের ছাত্রী, তুমি শেখ মুজিবের ব্যাপারে আইন সংবিধান নিয়ে একটা আর্টিকেল লেখো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার হাতে অপশন দুইটা, যে আমি শেখ মুজিবকে পছন্দ করি না, আমি সরকারি চাকরি প্রয়োজনে করব না, আমি বাড়ি চলে যাব, আমি শেখ মুজিবকে নিয়ে কোনো কিছু লিখব না। আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রের সরকার আমাকে একটা কাজ দিয়েছে, আমি এই কাজটা করব। বিএনপি সরকার যদি বলতো যে তুমি জিয়াউর রহমানকে নিয়ে একটা আর্টিকেল লেখো, ওই আপা বলছেন আমাকে যে আমি জিয়াউর রহমানকে আমি গবেষণা করে লেখাপড়া করে আমি একটা আর্টিকেল লিখে দিতাম, এইটা সরকারের একটা বুলেটিনে প্রকাশিত হবে। এখন এই কাজটাকে আপনি দুইভাবেই দেখতে পারবেন চাইলে। এখন হ্যাঁ ভাই, তুমি তো এখন আওয়ামী লীগের পূজা করছো, শেখ মুজিবের গান গাইছো, গায়া টায়া লিখে দিচ্ছ, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে আমলার তো একটা চরিত্র পানির মতো চরিত্র, সে সব পাত্রে গিয়ে রং ধারণ করে। আমাকে একটা কাজ দিচ্ছে, আমি কাজটা করে দিয়েছি। এখন কোনভাবে আপনি দেখবেন সেই জায়গাটাতে দেখার ব্যাপারে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, অতি উৎসাহী দালাল দেখবেন প্রচুর আমলা আছে, এই দালাল থেকে নিতান্ত বাধ্য হয়ে দোষুরিপনা করেছে অথবা একটা কাজ করতে বাধ্য হয়েছে, সেটা যদি বর্তমান গণ অভ্যুত্থানের সাথে খুব বেশি কন্ট্রাডিকশন না করে, সেইখানে তাকে সেটা বিবেচনায় নিতে হবে। এবং সেইটা সরকার যেভাবে কাজ করছে, দেখবেন একজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ আসছে, সে আওয়ামী লীগের আমলের যে মন্ত্রী ছিল তার পিএসকে রেখে দিয়েছে। ওই উপদেষ্টাকে আমি জিজ্ঞেস করলাম দেখা হওয়ার পরে যে আপা আপনার পিএস তো শুনলাম আগের মন্ত্রীর পিএস, কি ব্যাপার, আপনার ব্যাপারে অনেক বদনাম, এগুলো নিয়ে আওয়ামী লীগের আমলের পিএস রেখে দিচ্ছেন। এখন সে আমার বলতেছে ভাই, একটা ব্রিলিয়ান্ট অফিসার যার ব্যাপারে নীতি নৈতিকতা দুর্নীতির ব্যাপারে কোনো ন্যূনতম কোনো অভিযোগ নাই, প্রচণ্ড সৎ মানুষ, একটা যোগ্য মানুষ, এবং সেই কাজটা জানে, এই অফিসারটাকে আমি কেন ওএসডি করব? এটা কি ন্যায্য হবে কিনা? শুধুমাত্র সে আওয়ামী লীগের মন্ত্রীর পিএস ছিল, সে কি নিজ দায়িত্বে পিএস হয়েছে? আপনারা যারা সরকারি দল করে আসছেন, মন্ত্রী অথবা সচিবালয় থেকে তাকে দিয়েছে, তাকে এই পোস্টটা যে তুমি আপাতত এই মন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করো। এখন এটাকে আপনি পানিশমেন্ট দেবেন কিনা? এই জন্য প্রশ্ন হচ্ছে এই ন্যায্যতার জায়গাগুলো অনেক সেন্সিটিভ জায়গা, এগুলো তো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটা মেনে নেবেন, কতটুকু মেনে নেবেন না। কিন্তু এই ন্যায্যতার জায়গাটাই আমি যদি জানতে চাই, এনসিপি যা কিছু পাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, এটা কি তার ন্যায্য পাওনা? সোয়াতের ব্যাপারে যেটা জিজ্ঞেস করেছেন, প্রশ্ন হচ্ছে যে সোয়াত তো একটা স্পেশালিস্ট ইউনিট, জি, যেই এলাকাগুলোতে সোয়াতের সাপোর্ট দেওয়া হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি এতই খারাপ যে পুলিশ, আমাদের এলিট ফোর্স আছে র্যাব, তারপরে হচ্ছে বিজিবি বলেন অথবা আনসার বলেন, এই ফোর্সগুলো আসলে সাফিসিয়েন্ট সাপোর্ট দিতে পারছে না। মানে কারণটা কি? মানে আমাকে একটা এলিট ফোর্স হায়ার করতে হচ্ছে কেন? অনেক সময় দেখবেন যে ক্রিমিনাল ধরবার জন্য মিলিটারির সাপোর্ট নিতে হয়, মানে আপনি সীমান্ত ক্রস করে আপনার হেরোইন নিয়ে পার হয়ে চলে যাচ্ছে, আপনাকে তখন এয়ারফোর্স বোন, আমাদের সিল আছে, আমাদের এলিট ফোর্স আছে আর্মড ফোর্সেসের, তাকে কল করতে হয় সিল ডিপ্লয় করবার জন্য। তো এখন কি আপনি এই পলিটিক্যাল পার্টিগুলোর মিছিল মিটিংয়ে সিল ডিপ্লয় করবেন, মানে মিলিটারি ফোর্স ডিপ্লয় করবেন? মানে এটা দিয়ে তো অনেকগুলো প্রশ্ন জড়ায় যাচ্ছে যে সরকারকে এটা ব্যাখ্যা দিতে হবে যে কেন রেগুলার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে এই সাপোর্টটা দেয়া যাচ্ছে না। তাহলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করেছে, না এনসিপি নেতৃবৃন্দ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না, যে তারা সন্দেহ করছে যে এর ভিতরে একটা আওয়ামী সাবোটাজ কাজ করতেছে, তাদের জীবন হুমকির মুখে আছে? কারণ রেগুলার ফোর্সের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাপোর্টটা দেয়া। আমার যদি নিরাপত্তার সংকট থাকে, আমার সমাবেশ পাহারা দিতে হয়, তাহলে সেটা পুলিশ দেবে। আপনাদের কি মনে হয় আপনারা যখন জনসমাবেশ করবেন আপনাদেরকে সেই সাপোর্টটা দিবে? প্রয়োজন তো নাই, আমরা তো এরকম কোনো সমাবেশ করি নাই যেখানে আমার পুলিশের কাছে সাপোর্ট নিতে হয়েছে। এটা বড় বড় সমাবেশ যারা করে, মনিয়াপাড়া করেন, জামাত করেছে, চরমনাই করেছে, তারা বলতে পারবে যে আসলে তাদের কি সাপোর্ট লাগে। জামাতের সমাবেশও তো আমি খুব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পত্রিকাতে কোথাও দেখলাম না যে খুব বড় ধরনের
মানে মানে রেগুলার ফোর্সের বাইরেও এলিট ফোর্সকে এনে এখানে ডিপ্লয় করা হয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই সরকার এটার ব্যাখ্যা একটা দিতে হবে যে কেন এটা করছে, পুলিশের পক্ষ থেকে এটা দেওয়া দরকার যে আপনারা কেন এটা ম্যানেজ করতে পারছেন না, যে সোয়াতকে কল করতে হচ্ছে। জি, আমরা আবারও সময় হলো একটা ছোট্ট বিরতির। তার আগে একটু জানিয়ে রাখি, দেশ জুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, জনগণ কিন্তু মনে করছে এর দায় রাজনৈতিক দলগুলোর। এ নিয়ে আমরা আলোচনা করব, ফিরছি একটা বিরতির পর। দর্শক, আর কাপল প্রশ্নগুলো সহজে নিচ্ছি আরও একটা বিরতি, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা ফিরছি আবারও আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে দেশে এই যে রাজনৈতিক বিশৃঙ্খলাগুলো হচ্ছে, সাধারণ জনগণ কিন্তু বলছে যে রাজনৈতিক দলগুলোই এর জন্য দায়ী। আমরা যদি দেখি যে মিটফোর্ডের ঘটনায় যেরকম আমরা দেখছিলাম যে বিএনপি চাপের মুখে পড়েছিল, ঠিক একইভাবে আবার দেখা গেল গোপালগঞ্জ ইস্যুতে গিয়ে এনসিপি একটা অন্যরকম চাপে পড়ে গেল। তারপর কিন্তু দেখা গেল কক্সবাজারের একটা ঘটনা ঘটলো, বান্দরবানেও দেখলাম আমরা এনসিপির একটা জনবিরোধ তৈরি হয়েছে। আসলে এগুলোর জন্য কিন্তু জনগণ বলছে রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী। আপনি কি বলেন? দেখেন, যেটা মিটফোর্ড নিয়ে কথা বলেন, মিটফোর্ডের যে চাঁদাবাজি হিসেবে যেভাবে স্লোগান দেওয়া হলো, যেভাবে একটা প্রি প্ল্যান মিছিল করা হলো এতগুলো, এটা কিন্তু বিএনপির এইখানে আভ্যন্তরীণে কি হয়েছে, ওটা কিন্তু চাঁদাবাজি ছিল না, ওটার আভ্যন্তরীণ নিজেদের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেটা ব্যবসা লিগ্যাল হতে পারে, ইলিগ্যাল হতে পারে, সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমরা তো বলি না যে সব মানুষই ফেরেশতা আমাদের। তো আর অন্য যেটা গোপালগঞ্জ বা আপনার কক্সবাজার এই জায়গাগুলোয়, এগুলা যেটা আমি বলবো দেশব্যাপী যে সমস্ত অস্থিরতার দায়, এটা সব রাজনৈতিক দলের না। এই যায় হলো যারা মব করছে, যারা উস্কানিমূলক বক্তব্য রাখছে, দাবি না মানলে নির্বাচন করবে না, হতে দেওয়া হবে না, এইসব বলছে, সরকারের হেফাজতে যারা সমাবেশ করছে, এবং সেই হেফাজতে আমার যদি ভুল না হয় 12,000-এর বেশি পুলিশ ছিল, এই যে আপনার সোয়াদের যে প্রটোকল সেইখানে থাকে, এবং অন্যান্য বাহিনীর 3 স্তরের নিরাপত্তা। এই নিরাপত্তা নিয়ে যারা সরকারের ছত্রছায়ায় মিটিং করছে, সমাবেশ করছে, এই দায়টা শুধু তাদের। এখানে সবগুলো দলকে জড়ালে চলবে না। বিএনপির সাথে আপনি নিজে খেয়াল করে দেখেন কতভাবে দ্বন্দ্ব জড়ানোর চেষ্টা করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। বিএনপি কিন্তু ততবার ছুটে যাচ্ছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে বলা যায় না। এখন আপনার একটা দল, 2টা দলের মানুষ, তাদের অনুসারীরা একদম শত শত মানুষ নিয়ে মিছিল করলো, বাজে মন্তব্য করে, জঘন্য কথা বলে, নিম্নগামী কথা বলে স্লোগান দিল। আর বিএনপির যদি 1জন 2জন কোনোখানে, বিএনপি অনেক বড় দল, যদি বলে, সেটা কিন্তু সিমিলার হলো না। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এই বুঝতে গিয়ে আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকারের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আদৌ সম্ভব হবে কি? এই প্রশ্নটা কিন্তু চলে এসছে। কিছু মাস আগে বিএনপির মহাসচিবও একই কথা বলছিলেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা দ্বিতীয়বার ভাববো যে তাদের অধীনে নির্বাচন করব কিনা, এই কথাটা। আবার আপনার দেখেন সেনাপ্রধান কি বলছে গতকালকে, যে শুধু দক্ষ প্রকৌশল তৈরি করলেই হবে না, বরং ভালো মানুষ তৈরি করতে হবে। মেসেজগুলো কিন্তু ক্লিয়ার কাট, যে কে কি খুঁজছে, কে কি নিচ্ছে, কে কাকে আপনার সহযোগিতা করছে, এইখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সেই জায়গায় আমি বলবো যে সব দলগুলো এইটার দায় নিবে না, সব দলের এই দায়টা না, এই দায়টা শুধুমাত্র সরকার যাদেরকে সহযোগিতা করছে, সরকারের ছত্রছায়ায় অন্য কোনো দল সহযোগিতা নিচ্ছে এবং নিজেরা নিজেদের মধ্যে এ টিম এবং বি টিম হিসেবে কাজ করছে, তাদের কথা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সামনে আনতে হবে, এবং ক্লিয়ার তাদেরকে আঙ্গুল তুলে দেখানো হবে যে এই মানুষটার এই কারণে এই জায়গায় আমরা এদের সাথে নাই। সময় তো সেই সময়টা আসছে খুবই ঘনায়মান, যে ক্লিয়ার হওয়ার জন্য, আরও ক্লিয়ার হওয়ার জন্য, যে কেন আমরা নাই, কেন আমাদের সাথে নাই, এটা কিন্তু এখন
দিনের মতো পরিষ্কার, আরও একটু পরিষ্কার হবে আরও কয়েকটা দিন গেলে। কারণ এখন প্রতিদিন একটা করে নতুন করে আপনার ইস্যু তৈরি হচ্ছে, প্রতিদিন আরেকটা করে সেই শেখ হাসিনার মতো পুরানো ইস্যুকে চাপা দেওয়া হচ্ছে। এই নতুন এবং পুরানো ইস্যু চাপা দেওয়া আর উস্কে দেওয়া দুইটার মধ্যে থেকে কিন্তু আসল ইস্যুটা বের হয়ে আসবে খুব অতি সত্বর আমরা মনে করি। উস্কে দেওয়ার কথা বলাতে একটু ফুয়াদ ভাই আপনার কাছে আসতে চাই। এখন নির্বাচন নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ করার কথা, প্রত্যেকের প্রচারণা করার কথা, তাদেরকে মানে নির্বাচনমুখী তাদের সমস্ত আচার আচরণ এবং তাদের কার্যগুলো হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি এটা বিপরীতমুখী হচ্ছে, একে অপরের প্রতি উস্কে দেওয়া হচ্ছে যে ইয়েগুলো। এই জিনিসটা কেন হচ্ছে এবং কিভাবে এটার কমানো যায়? আমার কাছে মনে হচ্ছে যে যারা দিল্লির আধিপত্যবাদকে আবার কায়েম করতে চায়, এই পতিত আওয়ামী সরকারের একটা অংশ যারা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে আছেন, এখনও গোয়েন্দা সংস্থাগুলোতে আছেন, এবং হচ্ছে যে আপনার দলগুলোর ভিতরে বিভাজন তৈরি করবার যে রাজনীতিটা তারা করছেন, এই ফাঁদে আমাদের বড় রাজনৈতিক দলগুলো সবাই জেনে না জেনে পড়েছে। বিএনপি, জামাত, তারপরে চরমোনাই, এনসিপি। এবং দেখেন সেটা কি ফর্মে পড়েছে। মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে যদি আপনি অ্যাসেস করেন, এটা খুব রেগুলার চাঁদাবাজি খুনের ঘটনা না। একটা মানুষকে খুন করবার যে মনস্তত্ত্ব কাজ করে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে খুন করে পালিয়ে যাওয়া। কিন্তু যে যাকে খুন করছে দেখবেন এটা বেশ লম্বা সময় ধরে এই কাজটা করেছে, পিটাইছে, তারপরে হচ্ছে দোকান থেকে বের করে নিয়ে আসছে, কাপড় চোপড় খুলেছে, তার দেহের উপরে উঠছে, পা দিয়ে লাথিয়েছে, এরপরে পাথর মারছে। এবং এই পুরো ইনসিডেন্টটা সিসিটিভিতে রেকর্ডেড শুধু হয় নাই, প্রপার একদম খুবই সুন্দর ফুটেজ আছে, কোয়ালিটি ফুটেজ। এবং এইটা চারপাশ থেকে লোকজন দাঁড়ায় দেখছে। এবং এই ভিকটিমের যিনি খুন হয়েছেন তার ভাতিজি দেখলাম এক জায়গায় বলছে এটা পরিকল্পিত, এটা করানো হয়েছে, এবং একটা প্যান্ট শার্ট পরা একটা ভদ্রলোক পাশে দাঁড়ায় নাকি ইনস্ট্রাকশন দিচ্ছিল। এবং তারপরে রিয়াকশনটা দেখেন, গত 16 বছরে হাসিনার বিরুদ্ধেও যে ধরনের শব্দে, ভাষায়, বাক্যে আমরা সমালোচনা করি নাই, সেই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান এখানে খুনটা কিভাবে করাইছে? যে মরছে সেও তার দলের, যে মারছে তাকেও বলা হচ্ছে তার দলের। তাহলে মিছিলটা হচ্ছে কি? মিছিলটা হইতেছে আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। তোমার ভাই কোথায়? কার ভাই মরছে? মানে লোক মরছে তো তারেক রহমানের দলের লোক মরছে। এবং তারেক রহমান ইতিমধ্যে ইনভেস্টিগেশন করতে বলছে, তার কোনো দলীয় পদ আছে কিনা সাসপেন্ড করতে বলছে, সরকারকে বলছে ফৌজদারি অপরাধের বিচার করবার জন্য। এবং দেখেন এটার বিপরীতে কি হইল, বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গাতে একদম ব্যানার ছাড়া মিছিল দেখলাম, ডজন ডজন মিছিল তারেক রহমানের বিরুদ্ধে। এবং যেই ভাষায় মিছিলগুলো হচ্ছে, আমরা যারা রাজনীতি করি, মনিয়া পাশা দেখলেন না কিছুক্ষণ আগে তো আমরা দ্বিমত করলাম, কেউ কারো বাপমা তুলে কথা বলা লাগে নাই তো। আমরা ঐকমত্য কমিশনে প্রত্যেক দিন বিএনপির সাথে দ্বিমত করছি, জামাতের সাথে দ্বিমত করছি, এনসিপির সাথে দ্বিমত করছি, কিন্তু কাউকে তো স্ল্যাং ব্যবহার করতে হয় না, গালি দিতে হয় না। তাহলে এটা কেন করা হচ্ছে? কাউন্টারে দেখেন পরের দিন ছাত্রদল বিশাল সমাবেশ করলো। ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি। অন্য জায়গায় দেখলাম বিএনপির একটা জায়গা থেকে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগানগুলো কিন্তু বিএনপির স্লোগান না, এগুলো হচ্ছে আওয়ামী বলা বয়ানের স্লোগান। আর জামাত শিবির রাজাকার কিসের ভিত্তিতে রাজাকার? কোন ডেফিনেশনে? রাজাকার তো একটা অক্সিলারি ফোর্স, পাকিস্তানের আর্মি যুদ্ধের সময় বানাইছে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাইকে মাইকে ওয়াজ করে করে লোক রিক্রুট করছে, বেতনভুক্ত একটা ফোর্স। এবং এই ফোর্সের একটা তালিকাও কিন্তু আওয়ামী লীগের সময় প্রথম দফা প্রকাশ করা হয়েছিল, 10,000+ রাজাকারের তালিকা করেছিল। তাহলে সেই তালিকা মোতাবেক আমরা দেখলাম 8,000-এর মতো হচ্ছে আওয়ামী লীগ করে লিস্টেড ওই রাজাকারদের তালিকার ভিতরে, 2,000 সামথিং হলো বিএনপি করে, জাতীয় পার্টি কিছু করে, জামাতের দেখলাম 35-37 জন। তাহলে রাজাকারের দল যদি কাউকে বলতে হয়, আপনি আওয়ামী লীগকে বলবেন রাজাকারের দল, তুলে ওই ডেফিনেশনে তো বিএনপিও রাজাকারের দল, জামাতও রাজাকারের দল। ধরেন এরা সবাই রাজাকারের দল, বাংলাদেশের কোনো নাগরিককে কি আপনি বাংলা ছাড় বলতে পারেন কিনা?
সে যদি ফৌজদারি অপরাধ করে, যেমন আমরা কি বলছি যারা আওয়ামী ফ্যাসিবাদ করেছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, এই কথাটা কি আমরা বলছি না, তাদের বিচার চাইছি যারা যারা ফৌজদারি অপরাধ করেছে। ভাই আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে আসছি, শেষ করে ফেলছি। তো এটা দিয়ে যেটা হচ্ছে, আবার দেখেন এনসিপির নেতারা সালাউদ্দিন ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেছেন। তাহলে দেখেন যে একজন আবার বিএনপির একজন নেতা চরমনায়কে বলছে চরের দল, আবার সেই দলের আরেকজন নেতা বলতেছে যে টাকা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে। তাহলে দেখেন কিভাবে পরিকল্পিতভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে বিভাজিত করবার জন্য। সবগুলো রাজনৈতিক দলেরই কিন্তু এখন একটাই চাওয়া, সুষ্ঠু একটা নির্বাচন। এটা প্রধানতম, যদি সুষ্ঠু একটা নির্বাচনই আমাদের সবার চাওয়া হয়, তাহলে আমরা জানি যে ঐক্যমতে না আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাহলে কেন এটা হচ্ছে না, কেন আমরা একসাথে আসতে পারছি? প্রথম কারণ হচ্ছে যারা চায় না গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত থাকুক, পার্টিকুলারলি তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের মিটিংটা যারা চায় নাই, এই অংশটা হচ্ছে এই কাজটা করতেছে বেশি করে। আমি এটাই বলবো যে যারা সরকারে আসতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, এবং তারা এই মুহূর্তে ক্ষমতার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে, তারা নির্বাচন চায় না। এবং তারা নির্বাচন না চাওয়ার জন্য ওই যে বলছিলাম আপনাকে, ইস্যুকে নন ইস্যু আর নন ইস্যুকে ইস্যুকে, যেমন মিটফোর্ডেরটা, এটা আমাদের জন্য ইস্যু না, এটা আমাদের ঘরের কষ্টের ব্যাপার, আমাদের নিজেদের রুদনের ব্যাপার, সেটাকে তারা ইস্যু বানিয়ে নিয়ে গেল। এটা তো হয় না ওইভাবে। আবার নন ইস্যু যেটা আপনার, যেমন ধরেন আসবো আবার, আমি শেষ করে দিচ্ছি, যেমন ধরেন গোপালগঞ্জে মিছিল করবে, মিটিং করবে, সব কিছু করবে, সব ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে কবর ভাঙচুর হবে, কবর ভেঙে ফেলবে, তারপরে এসে জিয়া রহমানের কবরকে ধরবে, তারপরে আবার মুজিববাদ, মুর্দাবাদ, এই জিনিসগুলা, এইগুলা হলো নন ইস্যু। আমরা অবশ্যই চাইবো একটা আগামীতে যেন একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের দিকে এবং সবগুলো দলের যেন দূরত্ব কমে আসে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। আর এই অনুষ্ঠানে আবার নতুন একটি আলোচনা নিয়ে ফিরবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।